যদি তারা ভেটো দেয় সংখ্যাগরিষ্ঠ তাহলে আইন পাস হবে না। আপনি বাংলাদেশের একটা বাস্তবতা দেখেন, বাংলাদেশের বাস্তবতা হচ্ছে আপনি যদি প্রার্থীদের মোটামুটি সব দলের আমরা বলতে পারি যে অন্তত 50% প্রার্থীকে আমরা আগামী নির্বাচনের জন্য দেখে ফেলেছি কারা দাঁড়াচ্ছেন। আবার যদি আমাদের ইতিহাসও দেখেন, যারা নির্বাচিত হয়ে আসেন তাদের শিক্ষাগত যোগ্যতা দেখেন, তাদেরকে বাছাই করা হয় কিসের ভিত্তিতে? আমি যেগুলো পর্দার সামনে আছে সেগুলো বলছি, বিহাইন্ড দ্য স্ক্রিন আমরা কেউই কারোটা বলতে পারি না। প্রথমটা হচ্ছে তার জনপ্রিয়তা কিরকম, আর দল চিন্তা করে যে সে জিতে আসতে পারবে নাকি, প্লাস একই সাথে সে দলের আদর্শকে ধারণ করে নাকি। সেক্ষেত্রে কিন্তু তার যোগ্যতা আপনি যদি ন্যাশনাল পলিসির জায়গা থেকে দেখেন, ন্যাশনাল পলিসিকে বোঝার যোগ্যতা, ন্যাশনাল পলিসিকে ক্যারি করার যোগ্যতা, বাস্তবায়নের যোগ্যতা তার আছে কিনা, সেই বিষয়টা কিন্তু প্রার্থী মনোনয়নের সময় বিচার্য বিষয় হয় না। এটার কারণে আপনি দেখেছেন আমরা সংসদটা খুব ফুলেল সংসদ ছিল, সেখানে গায়িকা ছিলেন, নায়িকা ছিলেন, কখনো কখনো বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে মানুষ এসেছেন। আমরা দেখেছি খুব অর্নামেন্টেড একটা সংসদ, কিন্তু সেই সংসদ থেকে টেকনিক্যাল ডিসিশনস বোঝার, পররাষ্ট্রনীতি বোঝার মতন মানুষ বা সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা কয়জনের ছিল আমরা যদি চিন্তা করি। না মার্জিয়া মমতাজ, মানে এখন কি সব শ্রেণী পেশা থেকে প্রতিনিধিত্ব থাকবে না সেখানে? মানে সাপোজ বাস্তবতা বুঝেন, যারা শিল্প সাহিত্য চর্চা করে তাদের ভিতর থেকে সংসদ সদস্য আসতে পারবে না কেউ? না, অবশ্যই আসবে। তাদের পক্ষে তো আইন হবে। জি জি, তাদের বাস্তবায়ন, তাদের জন্য তো আইন দরকার। না, আমি বিভিন্ন শ্রেণী পেশায় যারা আছেন তাদেরকে তো ছোট করছি না। হ্যাঁ, এখানে লক্ষণীয় হচ্ছে সংসদের একটা স্পেসিফিক কাজ আছে। এটা জাস্ট একটা ন্যাশনাল অ্যাসেম্বলি না যে এখানে জাস্ট একটা প্রতিনিধিত্ব থাকবে। আইন প্রণয়ন করা, আইন পরিবর্তন করা, একটা সরকারের স্বরাষ্ট্র পররাষ্ট্র নীতিগুলো বাস্তবায়ন করা, বাণিজ্য নীতিগুলো বোঝা, বিনিয়োগকে বোঝা, এই যে ছোট 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 পলিসিগুলা, সেইটাকে আপনি দেখবেন যে সেটা আসলে বোঝার মতন আমরা নিম্নকক্ষে সেই রিফ্লেকশন দেখতে পাই না। কারণ আমাদের সাক্ষরতার হার আমাদেরকে এই জায়গায় এখনো নিয়ে যায় নাই, হয়তো আর একটু সময় লাগবে, আমি আশাবাদী। কিন্তু সেই সময়টা পর্যন্ত আমাদের তো আরেকটা এক্সপার্ট প্যানেল দরকার যে যারা এইটাকে চেক এন্ড ব্যালেন্স দিবে। আপনি খেয়াল করেন 18 নির্বাচনে সারা বিশ্বে কিন্তু, মানে আপু যে কথা বল, সারা বিশ্বেই কিন্তু উচ্চকক্ষ আটকে দেয় না, উচ্চকক্ষে ভেটো প্রদানের ক্ষমতাটা খুব কম দেশেই আছে। তো বাংলাদেশে মানে যদি উচ্চকক্ষ যদি কোনো একটা বিলে মানে দ্বিমত করে সেটাকে সম্মান দেখিয়ে তো ইয়ে করার কথা, কিন্তু এখানে পুরো ক্ষমতায়ন করা হলো উচ্চকক্ষকে, তাহলে নিম্নকক্ষের দরকার থাকে না আর। না, নিম্নকক্ষ তো বেসিক কাজগুলো করবে এবং নিম্নকক্ষ এটা মাথায় রেখে করবে যে এখানে টেকনিক্যাল ব্যাপার আছে, এখানে আমাকে জবাবদিহি করতে হবে। নিম্নকক্ষের একটা জবাবদিহিতার জায়গা তৈরি হবে, এটা দলের কাছে না, এটা একটা রিনাউন্ড, একটা লার্নড কমিটির কাছে। আপনি দেখেন 18 নির্বাচনে আওয়ামী লীগ 2/3 পেয়েছে, কিন্তু সংখ্যার বিচারে কিন্তু 2/3 পায়নি। তখন যদি এই সিস্টেমটা থাকতো তাহলে এই ফ্যাসিস্টকে আমাদের দেখতেও হতো না, তাড়াতেও হতো না, তাই না? আমরা যে এই প্রসেসটার মধ্য দিয়ে এসেছি, এখান থেকে তো আমাদের এই শিক্ষাটা নেওয়া উচিত যে একটা সংসদ যেন হোক, যেন তেন প্রকারের হোক, আমরা যদি দখল করে নিতে পারি তাহলে ব্যাস আমি এই দেশটাকে একদম আমার মতন করে গ্রহণ করে নিলাম। এটা তো হয়েছে বাংলাদেশে, একবার না অনেকবার, এবং আমাদেরকে দেখবেন যে ওই মধ্যবিত্তের রক্তই রাস্তায় ঝরেছে, তাই না? তাহলে এইটাকে চেক এন্ড ব্যালেন্স দেওয়ার জন্য উচ্চকক্ষের বিকল্প নাই। আবার উচ্চকক্ষে যদি আপনি পিআর না রাখেন তাহলে উচ্চকক্ষ থাকার তো কোনো প্রয়োজন দরকার নাই।